যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। এসে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই তো 4 আনা 8 আনা মিলিয়ে বেশ ভালোই জমেছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ও এই সুযোগ! ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওখানেই রাখা আছে। এই ফাঁকে ওটা ভেঙে মাল করি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ও একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে। জয় মা লক্ষ্মী। এই 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 ঠকা! ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। মনে হচ্ছে এই খুচরোগুলো দিয়েই টেনে টুনে এই অভাবের কটা দিন চলে যাবে। মন্ত্রী মশাইয়ের কি অবস্থা রে? একেবারে ওই ঘটি উল্টে বসে আছে। এরপর যদি আবার ওই খবরটা শোনে, পাগলা খাবে কি, ঝাঁঝে মরে যাবে। এই তোরা আবার এখানে ঘুরঘুর করছিস কেন রে? হ্যাঁ, এ, আপনাকে আপনাকে একটা খবর দিতে এলাম। এই ভাঁড় ফাটিয়ে কচু হবে। গোপাল, বুঝলেন, গোপাল মনে হচ্ছে মোটা টাকা করেছে। আপনি এদিকে খুচরো গুনছেন আর ওদিকে ওদিকে গোপাল 2 হাতে মোহর ছড়াচ্ছে। হ্যাঁ বলিস কি? বিশ্বাস না হলে ওই নিজের চোখেই দেখবেন, চলুন। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। চুপ! না না, এইরকম হালকা হালকা নয়, একটু ভারী ভারী গয়না দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 বড় মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই হাতটা দাও তো। ওটা ধরলেই কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। আরে এটা ধরলে তো তুমি একেবারে জ্বলে পুড়ে যাবে। না মানে আমি তো এমনি এমনি মানে মানে ভেবেছিলাম। ও ভেবেছিলে আমার ট্যাগ ফুটো? ছি ছি ছি, সে কি কথা! না না না, এই 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 তো এই তো, নাও নাও নাও, কোনটা নেবে নাও। আমি কি আর দেবো না বলেছি? এই তো এইবার পথে এসো চাঁদ। দেখছেন দেখছেন মন্ত্রী মশাই, হালকা জিনিস আর মনে ধরছে না। তাই তো দেখছি। সঙ্গে আবার মোহর ভর্তি থলে। কিন্তু টেকোর কাছে এত টাকা এলো কোথা থেকে? মনে হচ্ছে মোহরগুলো ডিম পেড়েছে। হাট্টিমা টিম টিম, মোহর থলেতে পারে ডিম। যত সব ঘোড়ার ডিম। আজ কি মাছ এনেছিস দেখি? আরে গোপাল দাদা যে, বলো বলো কি দেবো? ভেটকি, গলদা, পাবদা কি লাগবে বলো? সব বেছে বেছে দে, আজকাল তো আর ওই চুনোপুটি মুখে ওঠে না। তাহলে এই সব মাছগুলোই কিনবে? তা কিনবো না তো কি গন্ধ শুকে রেখে দেবো? না না, এমন খদ্দেরকে তো চটিয়ে লাভ নেই। দি 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 দে দে দে, চটপট দে। ও এত মাছ একসঙ্গে! বাপের জন্মে তো দেখিনি। কেনা তো দূরের কথা। থাম তোরা! গোপাল কোথায় কি করছে সব আমাকে নজর রাখতে হবে। ওই তো বেটা এদিকেই আসছে।
যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। যাই গিয়ে দেখি। এবার আচ্ছা দাম মেরেছি, একেবারে এক থলি মোহর, একটা কম নয় একটা বেশিও নয়। হ্যাঁ, গোপাল বলে কি? মোহর ভর্তি থলে? মোহর কি গাছে ফলে? হ্যাঁ, যে যাবে আর টুপ করে পেয়ে নেবে? না না, ব্যাটা নিশ্চয়ই অন্য কোনো মতলব ভেজেছে। আরে আরে, ওই তো গোপাল যেন কার সঙ্গে কথা বলছে। না না, আরেকটু কাছে গিয়ে দেখি। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, গোপাল নিশ্চয়ই কোনো 2 নম্বরই রাস্তা ধরেছে। ওই তো লোকটাকে কেমন ভয় দেখিয়ে মোহরের থলেটা হাতিয়ে নিল। ওই রকম দামি দামি গয়না, দামি দামি মাছ সব আসছে কি করে? ডান হাতে নি বাঁ হাতে নি, যখন খুশি যা খাই দাই বগল বাজাই, তাই রে নাই রে না। দাঁড়াও, তোমার নাচন কদন বার করছি। কালই আমি মহারাজকে গিয়ে যা বলবার সব বলছি, তারপর দেখছি তোমার তেল কিভাবে বের করতে হয়। ব্যাপার কি? এখনো গোপালের কোনো পাত্তা নেই। গোপাল কি আর যেসে লোক মহারাজ যে যখন তখন হাজির হয়ে যাবে? সে কি, গোপাল আবার কেমন লোক? ছোট লোক না, মানে গোপাল কি আর ছোটখাটো ব্যাপারে হাজির হবার মতো লোক? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? খোলাখুলির আর কি আছে মহারাজ, যা হচ্ছে সে তো চোখের সামনেই দেখলাম। বোঝো ঠেলা। আরে কি দেখলি? গোপালের এখন কত রোজগার। ও, গোপাল রোজগার করছে বলে তোমার চোখ কটকট করছে কেন মন্ত্রী? না না, আমি কি ওসব পারি? ওই 2 নম্বরই 3 নম্বরই। বলো কি, গোপালের আবার 2 নম্বরই রোজগারও আছে নাকি? সেই দিয়েই তো বউয়ের জন্যে দামি গয়না, বাজার দোকান, এটা সেটা হচ্ছে। না 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 না, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার সাদা মনে কাদা নেই, তাই ওরকম মনে হচ্ছে। কিন্তু গোপাল এসব করছে কেন? লোভ মহারাজ, লোভ। সে কি, শেষে কিনা গোপাল এরকম করলো? এখনো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে গোপালকে ডেকেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি সেটাই করতে হবে। ডাকো ডাকো গোপালকে, ডাকো। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? না ডাকলে তো আজকাল তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। বড় বড় লোকের বড় বড় ব্যাপার মহারাজ। তুমি নাকি আজকাল 2 হাতে রোজগার করছো? আগে রোজগার একটু বেড়েছে সেটা ঠিক, তবে সেটা ডান হাতে না বাঁ হাতে সেটা তো খেয়াল করিনি মহারাজ। তা কিভাবে রোজগার হচ্ছে সেটা একবার শুনি। আগে মহারাজ বাজি ধরে। হ্যাঁ, বাজি ধরে? বাজি ধরে রোজগার? সে আবার কি গোপাল? ও মা, রুজির নাম বাজি? বাজি তো বটেই, তবে ধাপ্পা বাজি। বাজি ধরে আবার নিশ্চিত রোজগার করা যায় নাকি? সেরকম বাজি ধরলে নিশ্চিত রোজগার হয় বই কি মহারাজ। বিশ্বাস করবেন না মহারাজ, ওর সব ভাওতাবাজি। আমারও তো কেমন কেমন লাগছে। না মানে ওই বাজি ধরলে তো হারতেও পারো। না না, আমি এমন বাজি ধরি যে সব সময় আমি জিতি মহারাজ। অসম্ভব, যেন মামার বাড়ির আবদার। এ তো অসম্ভব ব্যাপার। না 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 না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কি মন দিয়ে কিছু চিন্তা করছেন মহারাজ? গোপালের কথা শুনে এখনো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। গোপাল তো হাবি যাবি বলে আপনাকে টুপি পরিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ,
তাই গেল বোধ হয়। ও টুপি পরালো আর আপনিও পড়লেন। না মানে তাহলে কি 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 করব? চেপে ধরুন মহারাজ, চেপে ধরুন। গোপালকে আচ্ছা করে চেপে ধরুন। আমাকে না বলে নিজেই তো ধরতে পারো। না মানে গোপাল তো আপনাকেই ভয় পায় মহারাজ। ভয় পায় বলছো? আপনার শাস্তির ভয়েই তো ও ডাহা মিথ্যে কথা বলছে। কিন্তু গোপাল যে মিথ্যে কথাই বলছে সেটা প্রমাণ করব কি করে? এটা তো খুবই সোজা মহারাজ। হ্যাঁ, গোপালকে জব্দ করার উপায় আছে বলছো? আছে মানে আলবাত আছে, শুনুন। ও গোপালকে জব্দ করব ভেবে এখন থেকেই মনটা কেমন নেচে নেচে উঠছে। আমি খালি ভাবছি ফাঁদে পড়ে বেটা কেমন কাঁদবে। গোপালের বাজি ধরার কারসাজি এবার বার করছি। আমার সামনে খালি মিথ্যে কথা। মহারাজকে আজ যেন বেশ খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ আমার মনটা বেশ ফুরফুর ফুরফুর করছে। কেন মহারাজ, কোনো ভালো খবর আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে গোপাল আমি তোমার সাথে এক অসম্ভব শক্ত বাজি ধরবো। ও, তার মানে ভেতরে ভেতরে ছক সব সাজানো হয়ে গেছে। কি গোপাল, ধরবে তো? নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে? তাহলে তো আপনার লেজটাই ধার নিতে হবে। আমার লেজ আছে? হ্যাঁ, আমি কি হনুমান? আহা, নিজে মুখে নিজের নাম বলতে নেই। ধুর, এই সব করে আমার বাজি ধরাটাই ফসকে যাবে। না না, ফসকাবে কেন? বেশ তো শক্ত করেই ধরেছেন। তাহলে বলো গোপাল, তুমি কি বাজি ধরবে? এমন একটা বাজি ধরবো যে শুনে মহারাজের পিলে একেবারে চমকে যাবে। গোপাল মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছে। মহারাজের সাথে বাজি তো আর যাতা ধরা যাবে না, তাই অনেক ভেবে চিনতে কি বাজি ধরবে বলো শুনি। আমি বাজি ধরতে পারি 1 সপ্তাহের মধ্যে আপনি নবাবের মাথায় চাটি মারবেন। চাটি? তাও আবার নবাবের মাথায়? আর ওই চাটি খাওয়ার জন্য নবাব আপনার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়াবেন। বাবা, সে কি? এ তো অতি আশ্চর্য ঘটনা, অসম্ভব, অবাস্তব। গোপাল, কি বলছো একটু ভেবে বলো। আমার ভাবা হয়ে গেছে, এবার আপনি বলুন বাজি ধরবেন কি না? হ্যাঁ ধরবো। এই ঘটনা কোনোদিনই ঘটবে না। ব্যাস, মিটে গেল। আমি বাজি জিতলে আপনি আমাকে 10,000 মোহর দেবেন, আর না জিতলে আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব। গোপালের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তার আগে আমার যে 5,000 মোহর অগ্রিম লাগবে। বেশ বেশ, এই নাও। কিন্তু শাস্তির কথাটা যেন মাথায় থাকে। নিশ্চয়ই মহারাজ। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এইরকম হেঁয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। হ্যাঁ, নবাবের কাছে? মানে সেই মুর্শিদাবাদ? নবাবের সাথে বাজি ধরতে যাব। সে কিনা নবাবের কাছে গিয়ে বাজি ধরবে? বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? ভেবে চিন্তে দেখলাম ধরলে একটু বড় সড়ো ধরাই ভালো। এবার নবাব যখন ক্যাক করে ধরবে না, তখন বুঝবে কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। দেখো না, এই আমি গেলাম আর বাজি জিতে এলাম। সেলাম জাহাপানা। আরে আরে গোপালজি,
ব্যাপার কি? ব্যাপার আর কি, হ্যাঁ, নির্ঘাত কিছু ধান্দা এসেছে। তা কৃষ্ণচন্দ্র পাঠালো বুঝি? না না না, আমি তো নিজে নিজেই এলাম। এমনি এমনি চলে এলে? মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার কাজ ছেড়ে দিয়ে এখন নিজে নিজেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। যা ভেবেছিলাম বেটা নির্ঘাত জাহাপনার থেকে কিছু ছেড়ে দেবার তালে আছে। চাকরি ছেড়ে দিলে? হ্যাঁ, এখন আমি নিজেই নিজের মালিক। চাকরি করে যা পেতাম এখন তার থেকে অনেক বেশি রোজগার করছি। সে কি? কি করে? কেন? বাজি ধরে। বাজি ধরে? হ্যাঁ, আমি এখন লোকের কাছে গিয়ে বাজি ধরি আর 2 হাতে রোজগার করি। ও বটে, তা বাজি ধরতে গিয়ে মাঝে মাঝে হেরে যাও না? না 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 না, একদম নয়, আজ অব্দি কখনো নয়। যত সব গাঁজাখুরি গল্প। আমি যেই বাজেই ধরি সেটাই জিতি। তা তোমার সঙ্গে যারা বাজি ধরে তারা সব হেরে যাবে জেনেও বাজি ধরে? ধরে তো, কিন্তু কেন ধরে কে জানে। না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বটে, আমার কথায় অবিশ্বাস? আচ্ছা ঠিক আছে, হাতে নাতে প্রমাণ দেব। এই তো আমি এক্ষুনি দেখতে পাচ্ছি, পরশু ঠিক দুপুর বেলায় আপনার মাথার মাঝখানটা নরম তুলতুলে হয়ে যাবে। হ্যাঁ, সে কি? জাহাপনার মাথা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, তুলতুলে বালিশের মতো হয়ে যাবে, চাটি মারলে হাত বসে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ তাই তো, ই আবার হয় নাকি? বেশ, তাহলে ধরুন বাজি। বেশ, আমি বাজি ধরছি। কত দেবে বলো? 3000 স্বর্ণ মুদ্রা। একেবারে 3000? এই অসম্ভব কাণ্ডের জন্যে গোপাল নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর তাই কৃষ্ণচন্দ্র তাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি জিতলে ওই মোহর তোমার, আর হারলে তুমি আমাকে গুনে গুনে ওই মোহর বুঝিয়ে দেবে, কেমন? বেশ, তাহলে পরশুই দেখা যাবে। হয়নি হয়নি, এখনো কিছু হয়নি। আছে আছে, সব ঠিক আছে। বারবার বারবার মাথায় হাত দিয়ে কি দেখছেন জাহাপানা? আহ নেকা, যেন কিছু জানে না। ও, সেই বাজির ব্যাপারটা? এই তো ঠিক মাঝখানটাই বলেছিল। কই তুলতুল করছে না তো? না, বেশ শক্ত আছে। আপনি মিছি মিছি চিন্তা করছেন জাহাপানা। না না, সাবধানের মান নেই, বলা তো যায় না। না না, এখন একদম রোদ্দুরে বেরোলে হবে না। ডাকটা যেন একটু গরম গরম হচ্ছে। ওই বাবা, ডাক খারাপ না হলে জাহাপানার মাথাটা এবার নিশ্চয়ই খারাপ হবে। আর বেশি সময় বাকি নেই, এবার আর গোপালকে বাজি জিততে হবে না। হেরে যাবে জাহাপানা, হেরে একেবারে ভূত হয়ে যাবে। সব বাজি জেতে দেখি, এবার আমার সঙ্গে বাজি জিতে দেখাক। দূর, কোথায় আমাদের জাহাপানা আর কোথায় ওই কচুরি পানা। হ্যাঁ, বেটা বেটা একেবারে মুখ চুন করে সুসুর করে সরে পড়বে। আমি এসে গেছি জাহাপনা। ও, হাসি যেন আর ধরে না। কিন্তু গোপালের এই হাসি তো এক্ষুনি ফুস করে মিলিয়ে যাবে। বড় বড় বাজি ধরা বের হয়ে যাবে। গোপাল, এই বাজিটা তুমি হেরেই গেছো। কেন জাহাপনা? তুলতুলে হয়নি? তুলতুলে কি বলছো? আমার টাক তো একবারে খটখটে হয়ে গেছে। এবার মানে মানে ওই 3000 মোহর দিয়ে এখান থেকে কেটে পড়ো দেখি। ওই রকম মুখের কথাই তো বিশ্বাস করব না। বেশ, তবে নিজেই পরীক্ষা করে দেখো। সেটা তো দেখতেই হবে জাহাপনা। তবে তবে আবার কি? তবে এই পরীক্ষা করার জন্য আমার তরফ থেকে বিচারক হবেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র আমার টাক পরীক্ষা করে দেখবে? হ্যাঁ হ্যাঁ, মহারাজ যদি পরীক্ষা করে দেখেন আপনার টাক ওই খটখট করছে, তাহলে আমি ফট করে 3000 মোহর দিয়ে দেব। বেশ, তবে ডাকো, খবর পাঠাও কৃষ্ণচন্দ্রকে। খবর পাঠাতে হবে না, আমি আগেই ওনাকে ডেকে এনেছি। আসুন আসুন মহারাজ, এই তো এইখানে। এই যে জাহাপনা একেবারে তৈরি হয়েই আছেন। নাও কৃষ্ণচন্দ্র। ওরে বাবা, গোপাল যা বলেছিল ঠিক তাই। নবাব একেবারে চাটি খাওয়ার জন্য মাথা পেতে দিয়েছে। এই সুযোগ আবার কেউ ছাড়ে? এক চাটিতে না চাঁদ দেখিয়ে দেব।
বাবারে, এই রে, মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এই তালে সরে পড়ি। আস্তে আস্তে জাহাপানা, আস্তে। এটা কিভাবে সম্ভব? কি সম্ভব? না, আপনার মাথা এখনো কিভাবে শক্ত থাকতে পারে? তুমি হেরে গেছো গোপাল, আমার সাথে বাজি ধরা। হ্যাঁ জাহাপনা, আপনার মাথা একেবারে খটখটে আছে। আমি যে হেরে গেলাম জাহাপনা। তাহলে এবার বাকি কাজটাও ঝটপট করে ফেলো। এই নিন, আপনার শর্ত মতন মোহর হাজির আছে। আমি তাহলে চলি। ও, আজকে আমার দারুণ আনন্দ হচ্ছে। সে তো আপনার লম্ফঝম্প দেখেই বুঝতে পারছি। না মানে, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর কি পালিয়ে মানে। সে ঠিক আছে, তাহলে এই বাজি আমি জিতলাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি তো দেখলাম নবাবকে উল্টে মোহর দিলে। ওই নবাবের কাছে বাজি হেরে গেছি বলে। হ্যাঁ, ওখানেও বাজি? হ্যাঁ, ওইখানে না হারলে যে আপনার কাছে জিততে পারতাম না। কি করে? আরে কি করে এটা করলে গোপাল? আমার গোপন রহস্য, আপনার কাছ থেকে 10,000 মোহর নিয়ে সেখান থেকে 3,000 নবাবকে দিলাম, মানে মোট 7,000 মোহর একদিনে লাভ। আমি তোমাকে ওর দ্বিগুণ মোহর দেব। বাজি ধরে আর কত কামাবো? না 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 না, আজ থেকে তোমার বাজি ধরা পাকাপাকি বন্ধ। কিন্তু মহারাজ। না গোপাল, আমার রাজ্যের বাকি লোকেরা তোমার মতো তো চালাক নয়, তুমি ওদের একেবারে কাঁদিয়ে ছাড়বে। বেশ, যা বলবেন। তাহলে মহারাজের ইচ্ছায় আজ থেকে আমার উপার্জন কমলো। আচ্ছা, তোমার মাইনে আমি বাড়িয়ে দেব। মহারাজের জয় হোক। আহা, কি আনন্দ দিয়েছি আজ ওই বেটা গোপালকে। আচ্ছা শিক্ষা দিয়েছি। কি শিক্ষা জাহাপানা? বেটা আর কোনোদিন কারোর কাছে বাজি ধরবে না। ওই আপনার কাছে হেরে গেছে বলে? বেটা বুদ্ধির ঢেকি নিয়ে এবার বোঝ, আমার সঙ্গে বাজি ধরার ঠেলা সামলা। কিন্তু জাহাপানা, ও যে 3,000 মোহর দিয়ে আপনার মাথায় চাঁটি মেরে চলে গেল। হ্যাঁ, সে কি? তাই তো। সবাই যদি জানে যে আপনার মাথায় চাঁটি মারার দাম 3,000 মোহর, তাহলে রাজ্য শুদ্ধ লোক এসে আপনাকে তো চাঁটি মারতে চাইবে। চপ। ছি, গোপাল এইভাবে আমাকে টুপি পরিয়ে গেল। আয় আল্লাহ, আয় খোদা। থামুন জাহাপানা, থামুন। কি করছেন কি? ও, এবার মনে হচ্ছে সত্যি সত্যি নবাবের টাকটা তুলতুলে হয়ে যাবে। মহারাজ। আরে মন্ত্রীজি, এসো এসো এসো, তা বলো কি খবর? এই ফাঁকে বলেই ফেলি, মনে হয় কানে নেবে। আরে কি হলো বলো? আজ্ঞে মহারাজ, গোপাল রাজ্যময় রটিয়ে বেড়াচ্ছে যে। কি রটিয়ে বেড়াচ্ছে? রটিয়ে বেড়াচ্ছে যে আপনার মাথায় নাকি কোনো বুদ্ধিই নেই, শুধু গোপাল আছে বলেই আপনি রাজাগিরি চালিয়ে যেতে পারছেন। তাই নাকি? তুমি নিজে কানে শুনেছো এসব? আজ্ঞে, আমার সামনে এ কথা বলার সাহস তো ওনার নেই, কিন্তু যাদের বলেছে তারাই এসে। এই, তুমি এর প্রমাণ দিতে পারবে? অবশ্যই, 2-4 জন সাক্ষী আমি সাথে করেই নিয়ে এসেছি। ডাকো তাদের। আরে কোথায় গেলি রে সব? কোথায় গেলি? মহারাজের কাছে এসে সব বলে যা। বলো বলো বলো, গোপাল কি রটিয়ে বেড়াচ্ছে বলো দেখি। কি আর বলবো মহারাজ, সে ভারী মন্দ কথা।
আগে মহারাজ, গোপাল সেদিন এই বাজারে বলছিল যে আপনার মাথায় নাকি ওই গোবরে ভরা, কোনো বুদ্ধি নাকি নেই। গোপাল আছে বলেই নাকি আপনি এই এই রাজত্ব চালিয়ে যাচ্ছেন, এই আর কি। তাই নাকি? এত বড় কথা বলেছে গোপাল? ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও 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 তো। বাহ, কান ভাঙচিতে তো কান পাতলা মহারাজের কানে দারুণ কাজ হলো। মন্ত্রী বলুন মহারাজ। আজ থেকে গোপালকে যেন আর রাজসভায় দেখতে না পাই, ওর মুখ আর দেখতে চাই না আমি। সকলকে কথা বলে দিও। যথা আজ্ঞা মহারাজ। আরে কি হলো? এই তো ভাত টাত খেয়ে রাজসভায় গেলে, তা এর মধ্যে ফিরে এলে যে বড়। আজ থেকে রাজসভায় ঢোকা আমার বন্ধ হয়ে গেছে। মহারাজ আর আমার মুখদর্শন করতে চান না। উমা, সে কি কথা গো? কেন? সে আমি কি করে বলবো? তা মহারাজ কি নিজের মুখে তোমায় এ কথা বলেছেন? বলি, নিজের মুখে বললে তো আর এতটা গায়ে লাগতো না আমার। নিজে দাঁড়িয়ে থেকে রক্ষী আর মন্ত্রীকে দিয়ে বলিয়েছেন। তুমি কি একবার মহারাজের কাছে সে কথা বলতে? এই খবরদার, আমি মরে যাব তবু জীবনে কখনোই মহারাজের কাছে গিয়ে প্যান প্যান করব না, তাতে যা হবার হবে। যাক, রাজা আর গোপালের ছাড়াছাড়ি তো করানো গেল। এবার কায়দা করে রাজাটাকে ঘরে বন্দি করে একবার এ রাজ্যের রাজা হয়ে বসতে পারলেই। বাঁচান সাধু বাবা, আমার রাজ্যের লোকেদের বাঁচান। কে তুই? কি হয়েছে, কাঁদছিস কেন? আমার রাজ্যের লোকেদের বাঁচান সাধু বাবা, তাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। তা আমি কি করব? তোদের রাজার কাছে যা। আর রাজা, হায় হায়, ওই অত্যাচারী রাজার আদেশেই তো আমাদের এই দশা। রাজার লোকেরা খাজনার জন্য লোকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। বাঁচান সাধু বাবা, সৎ প্রতিবাদী লোকেদের শুলে চড়াচ্ছে। রাজা হয়ে প্রজাদের ওপর এত অনাচার, প্রজাদের জীবন কণ্টকিত করা। আমি অভিশাপ দিচ্ছি, ওই রাজার গায়ে কাঁটা বেরোক। বাঁচান সাধু বাবা, আমাদের বাঁচান। আমার কথা মিথ্যে হয় না। তুই গিয়ে লোকেদের বল, কাল থেকে ওই রাজা ওর পাপের শাস্তি পাবে। যা। আশীর্বাদ করুন সাধু বাবা। আশীর্বাদ করি, কর্মফল ভোগ কর। বুঝলে রানী, কদিন গোপালকে দেখতে না পেয়ে মনটা কেমন খারাপ হয়ে আছে। তা তুমিও যেমন, বলা নেই কওয়া নেই, কার মুখে কি শুনে দুম করে গোপালের মুখ দেখবো না বলে বসলে। আচ্ছা, গোপাল কথাগুলো সত্যি সত্যি বলেছিল কিনা সেটা একবার বাজিয়ে পর্যন্ত দেখলে না? সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, কাল ওকে আমি ডেকে পাঠাবো। সেই ভালো, ডেকে পাঠিয়ে নিজেদের মধ্যেকার মান অভিমান সব মিটিয়ে নাও। এখন শুয়ে পড়ো দেখি, অনেক রাত হলো। কি হলো গো? কি হলো? কি হলো? ও রানী, কি হলো আমার? চোখ খুলতে পারছি না কেন? তোমার সারা শরীর, সমস্ত মুখ যে কাঁটায় ভরে গেছে গো, কালো কালো কাঁটা। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি, তিনি এসে ওষুধ দিয়ে ঠিক আগের মতো করে দেবেন তোমায়। ওষুধ নেই? তাহলে কি হবে আমার? সারা গায়ে কাঁটা নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। মহারাজ, মহারাজ, একটা কথা ছিল। এ কি, এটা কে রে? আমাদের মহারাজ। মহারাজ? তা সারা গায়ে এত কাঁটা কেন?
অজানা এক কারণে উনার সর্বাঙ্গ কাঁটায় ভরে গেছে। সর্বনাশ, এখন কি হবে? এই কাঁটায় ভরা শরীর নিয়ে উনি কি করে রাজসভায় গিয়ে বসবেন? কি করেই বা রাজ্য শাসন করবেন? যতদিন না এই শরীর কাঁটা মুক্ত হচ্ছে ততদিন আমি আর লোক সমক্ষে বেরোবো না। গোপালের সাথে মিলেমিশে তুমি না হয় রাজ্য চালাবে। আমি তো এটাই চেয়েছিলাম। এরপর তো গোপালকে তাড়াবো। না না, এ কি বলছেন মহারাজ? আমি বলি কি, এখনই এতটা ভেঙে পড়বেন না। উপায় কিছু একটা হবেই। রাজবৈদ্য, আপনাকে কিছু একটা করতেই হবে। আমি একটা মলম তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। সেটা সেটা সারা গায়ে ভালো করে লাগান। দেখা যাক এতে এতে কিছু উপশম হয় কিনা। তাহলে তাই করুন। চলুন, মলমটা নিয়ে আসার জন্য আমি আপনার সঙ্গে যাচ্ছি। কিচ্ছু চিন্তা করবেন না। আপনার এই বিপদের দিনে কাউকে পাশে না পেলেও আমি কিন্তু আপনার পাশে আছি। শোনো, গোপালকে একবার খবরটা দিও। আমি জানি আমার এই অবস্থার কথা শুনলে সে সব অভিমান ছেড়ে এক বস্ত্রে ছুটে আসবে। সে বেটা খবর পেলে তো ভাববেন না। দরকার হলে তার হাতে পায়ে ধরে আমি তাকে ঠিক নিয়ে আসব। চলুন রাজবৈদ্য। এই বেটা রক্ষী, আগে আদেশ করুন মন্ত্রী মশাই। শোন, এখন থেকে মহারাজের শোবার ঘরের সামনে তুই একলা পাহারা দিবি। কাউকে ঘরে যেতে আসতে দিবি না। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী মশাই। শুনুন, ঘরে গিয়ে যা দেখলেন সেসব এই মুহূর্ত থেকে ভুলে যান। ভুলে যাব মানে? দেখলেন তো আজ থেকে রাজ্যভার আমার। মহারাজ আর সুস্থ হবেন না। তাই মহারাজের আসল খবর কাউকে বলে দিলে আমি কিন্তু আপনাকে প্রাণে মেরে ফেলবো। এই বলে দিলাম। মনে রাখবেন, এখন থেকে আমি এই রাজ্যের রাজা। না 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 না, আমি কাউকে বলবো না, কাউকে না। এখন থেকে আমার মুখে কুলু। ও রানী, মলম নিয়ে মন্ত্রী কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি আসবে। আমি ততক্ষণ তোমার সকালের খাবারটা নিয়ে আসি। খাবার আনতে যাবে? তা যাও, তবে রাজবাড়ির কাউকে যেন আমার কথা বলো না। এখন মলমটা এলে বাঁচি। এই তো মহারাজ, এসে গেছি। এখন সারা গায়ে ভালো করে মলমটা লাগিয়ে নিন। ফুরিয়ে গেলে আবার এনে দেব। হ্যাঁ গো মন্ত্রী, গোপালের কাছে গিয়েছিলে? ওর কথা আর মুখে না আনাই ভালো মহারাজ। ভাবতে পারেন, হ্যাঁ ভাবতে পারেন, ও এতটাই বেঈমান যে আপনার এই অবস্থার কথা শুনেও কোনো হেলদোল নেই ওর। হ্যাঁ, ও ঠিক আছে, ওর কাছে তাহলে আর যেও না। বলছিলাম কি মহারাজ, আপনি তো আমায় রাজকাজ চালাতে বললেন, কিন্তু কিসের কিন্তু? ও বুঝতে পেরেছি, গোপালকে না পেলে তোমার অসুবিধে হবে, এই তো? না না, গোপালের জন্য কোনো অসুবিধে হবে না। তবে আসলে আপনি তো রাজসভায় যাবেন না বলছেন, কিন্তু কোনো কিছু আদেশ জারি করতে হলে তো। ও বুঝতে পেরেছি, সাময়িকভাবে কাজ চালানোর জন্য আমার রাজকীয় শিলমোহর চাইছো, এই তো? আগে মানে ওই সামনের ওই দেরাজের ওপর রাখা আছে। শিলমোহর, শিলমোহর, তোর কৃপাতে হব রাজা, কামাবো কোটি কোটি মোহর। রাজসভা বসার সময় তো প্রায় হয়ে গেল মহারাজ। আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আর একটা কথা, আপনার কথা কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? তাই তো, কি বলবে বলো তো?
যদি বলি রানীমাকে নিয়ে আপনি তীর্থ ভ্রমণে গেছেন। হ্যাঁ, তাই বলে দাও, তাই বলে দাও। এটাই তো চাইছিলাম। তবে রাজা বাবু, তোমার এই তীর্থে যাওয়াই হবে শেষ যাত্রা। গোপাল, ও গোপাল, গোপাল আছো নাকি? আমি রাজপেয়াদা। ওই দেখো পেয়াদা পাঠিয়ে মহারাজ তোমায় ডাকা করেছেন। কি ব্যাপার? কাল সকালের মধ্যে মহারাজ তোমাকে এই ঘর, এই রাজ্য ছেড়ে মানে চলে যেতে বলেছেন। তার মানে? ওসব মানে ফানে আমি জানি না। আমার কাছে শুধু মহারাজের শিলমোহর লাগানো আদেশপত্র আছে। এই দেখো। একদম ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোবেন না। মানে? নতুন রাজার আদেশে এখন থেকে আপনাদের এই ঘরে ঘর বন্দি করে রাখা হলো। নতুন রাজা? কে নতুন রাজা? কেন, মন্ত্রী মশাই, যার হাতে ওই রাজকীয় শিলমোহর দিয়ে রাজকার্য পরিচালনা করতে বলেছেন। এক্ষুনি ডাকো তাকে, আজই এর একটা হেস্তনেস্ত করব। কোনো লাভ হবে না। নতুন রাজার আদেশে এই রাজপ্রাসাদে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। সকলকে ভাগিয়ে দেওয়া হয়েছে, তাই চেঁচালেও কেউ আসবে না। যান, ভেতরে যান, যান বলছি। এখন বুঝতে পেরেছি ওই শয়তানটার শয়তানি। বুঝতেই যখন পেরেছেন তখন চুপচাপ বসে থাকুন। বেশি ট্যাঁফও করেছেন কি দুজনকে ধরে শুলে চড়িয়ে দেব, কেউ জানতে পারবে না। মন্ত্রী, তুমি এতটা নীচ? আমি যে কতটা নিচে নামতে পারি তা আপনি কল্পনাও করতে পারবেন না। হায় হায়, কেন যে ওই শয়তানটার কথায় বিশ্বাস করে গোপালের মুখ দেখবো না বলেছিলাম। ও হায় 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 হায়। ওই দেখো গোপাল দাদু। কিরে তোরা, গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছিস। তোমাকে কদিন ধরে কত খুঁজেছি জানো। তা বৌমা কোথায়? এই ফাঁকা মাঠে পাতার ঘরে তো আর থাকতে পারবে না, তাই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে তো রাজ্যের অবস্থা ভয়ানক। ক্ষমতা হাতে পেয়ে ওই মন্ত্রী তো যা নয় তাই করতে শুরু করে দিয়েছে। জানো এই কদিনে খাজনা কত বাড়িয়ে দিয়েছে। মহারাজের তীর্থে যাবার কথা এইরকমই কিছু আন্দাজ করেছিলাম বলেই তো পড়ে আছি। আমার চিন্তা তো তোমাদের জন্য। তবে এর মধ্যে আমার কোথাও যেন একটা খটকা লাগছে। দেখুন, হঠাৎ করে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে মহারাজের নিজে চলে যাওয়া। আচ্ছা বিজ্ঞানী, এর মধ্যে মন্ত্রীর কোনো কারিগরি নেই তো? অসম্ভব নয়। তাই যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। এছাড়া মন্ত্রী মশাই রাজপ্রাসাদের সব পুরনো লোকেদেরই ছাড়িয়ে দিয়ে ওই নিজের লোক বসিয়েছেন। এটা তো হবার কথা নয়। পেয়েছি, মহারাজ রাজপ্রাসাদেই আছেন, সম্ভবত বন্দী। যেভাবেই হোক খবর পেতে হবে। ভেবে বলুন তো, পুরনো কেউ কি নেই? না, আছে। ওই মূল রক্ষীর চাকরি এখনো যায়নি। তার মানে ও নিশ্চয়ই কিছু জানে, আর সেই কারণেই মন্ত্রী ওকে তাড়াতে পারেন। আজ রাত্রিরেই ওর বাড়িতে আমরা লুকিয়ে যাব। এই রক্ষী, শোনো তো একবার এদিকে শোনো। এই বলেছে গোপাল দাদা, তুমি এখানে? কথার উত্তর না দিলে? আচ্ছা ঠিক করে ভেবে বলো তো, মহারাজ কি সত্যি সত্যিই তীর্থ করতে গেছেন? গেছেন তো। না, তোর মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না বাবা। শোন, তুই এতদিন মহারাজের নুন খেয়েছিস,
তাই মহারাজের খারাপ কিছু হয়ে গেলে ভগবান কিন্তু তোর মতো বেঈমানকে ক্ষমা করবেন না। হ্যাঁ, মানে মানে মরার পর তোর নরকবাস হবে। নরকবাসের যন্ত্রণাটা জানিস তো? আর তোর সেখানে যাবার ব্যবস্থাটা আমিই করব। মার বাটাকে, মার মার। ওরে বাবা রে, না 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 না, কিন্তু বলে দিলে যে মন্ত্রী আমায় মেরে ফেলবে। শোন, সত্যি কথা বললে ভগবানের দয়ায় মন্ত্রী তোর টিকিটা অব্দি ছুঁতে পারবে না। তাহলে তাহলে শোনো। বুঝতে পেরেছি, যা ভেবেছিলাম তাই। যা যা, তুই এখন যা। শঙ্কর, তুমি কে? আমাকে চিনতে পারছিস না? তাহলে তো এরপর বলবি যার জন্য তুই আজ রাজার সারা শরীর কাঁটায় ভরিয়ে দিয়ে তাকে ঘর বন্দি করে রাজা হয়ে লাঠি ঘোরাচ্ছিস, তাকেও চিনিস না? আরে বাবা, এই সাধু তো সবই জানে দেখছি। না না, সেই সাধু বাবাকে ভুলবো কেমন করে? সাধু বাবা একটা বিশেষ প্রয়োজনে তোকে কালই আমার সাথে যেতে বলেছে। ঠিক আছে, যাব। ঠিকানা জানা হয়ে গেছে, আমি চললাম। সাধু সেজেছিস তুই? তুই তো সাধু নোস। আমি সাধুও নই, আবার জাদুকরও নই। আমি এক মগজওয়ালা বুদ্ধিমান মানুষ। তাই নাকি? তাহলে তো প্রমাণ দিতে হবে। এই বাক্স তালা দিয়ে বন্ধ, 3টি সঠিক সংখ্যা এর কাছে গিয়ে বললে এই তালা খুলে যায়। সূত্রটা বলে দিচ্ছি, তাহলে অর্জুনকে দিয়েই শুরু কর। তালা খোলার ঝঞ্ঝাট, মনে তাই অশান্তি, অবশ্যই করতে হবে সর্বগ্রহের শান্তি। তালা তুই পারবি খুলতে যদি পারিস কায়দা করে অনন্তকে ধরতে। যদি সঠিক সংখ্যা বলে তালাটা খুলতে পারিস, তাহলে বুঝবো তুই সত্যিই এক বুদ্ধিমান জ্ঞানী মানুষ। তখন তুই যা বলবি আমি তাই করব, আর না পারলে তোকে পোকা বানিয়ে দেব। 3-9-0। এটা কি করে করলি? মহাভারতের অর্জুনের আরেক নাম তৃতীয় পাণ্ডব, তাই প্রথম সংখ্যা 3, নবগ্রহের 9 আর অনন্ত মানে মহাশূন্য। 3-9-0। আমার তপস্যা প্রাপ্ত শক্তি আর তোর ঈশ্বর প্রদত্ত বুদ্ধি। বাহ বাহ! বল বল, তুই কি চাস? আমাদের মহারাজের কি হয়েছে? কে তোদের মহারাজ? আপনি যার গায়ে কাঁটা করে আমাদের রাজ্যের লোকেদের জীবনে কাঁটা বিছিয়েছেন। কাঁটা? ও সেই অত্যাচারী রাজা। কে বললো আমাদের রাজা অত্যাচারী? ওই রকম দয়ালু ভালো লোক সারা পৃথিবীতে পাবেন না। তাহলে যে লোকটা এসে বলল? একটা লোক এসে কারো নামে যা তা বললো, আর আপনি তাকে না বুঝে শাস্তি দিলেন। কিন্তু তোর রাজা কোনো দোষ না করলে তো আমার অভিশাপ তার গায়ে লাগবে না। হ্যাঁ, দোষ উনি করেছেন, বিনা কারণে আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তার এইরকম প্রায়শ্চিত্ত। তুই ওনার পাশে গিয়ে দাঁড়া, উনি সুস্থ হয়ে যাবেন। আর যার প্ররোচনায় আপনি এ কাজ করলেন? আমি তাকে কর্মফল ভোগ করার আশীর্বাদ দিয়েছিলাম, সে সুদে আসলে তা ভোগ করবে। যা যা, বাড়ি যা যা। ওরে বাবা রে, সারা শরীরে যে কাঁটায় ভরে গেল রে। তোমার সব কারিকুরি শেষ মন্ত্রী, ষড়যন্ত্রী মশাই। চলো এবার মহারাজের কাছে চলো।
মহারাজ আমি এসে গেছি মহারাজ। রানী রানী দেখো দেখো, গোপাল দেখো, আমার শরীর থেকে সব কাঁটা চলে গেছে। আমি আবার আগের মতো হয়ে গেছি, আবার আগের মতো। তাহলে বুঝলেন তো মহারাজ মন্ত্রী মশাইয়ের কীর্তি। আচ্ছা কি করা যায় বলো তো গোপাল? অত ছাড়াটাকে জবাই করব না শুলে দেব? না না না, এক্ষুনি ওসব করতে যাবেন না। এর জন্য যে কষ্টটা এই কদিনে আপনি পেয়েছেন সেটা এখন একে উপভোগ করতে দিন। তা সেনাপতি মন্ত্রী এখনো এলো না কেন? মানে তা তো বলতে পারবো না মহারাজ। দেখুন আবার কার মাথায় কাঁঠাল ভাঙার তাল করছে। বাজে কথা বলো না গোপাল, বাজে কথা বলো না। গোপালের এমনই স্বভাব, মুখে ভালো কথা আর বড়ই অভাব। চ্যাটাং চ্যাটাং বলবে কথা আর জ্বলে যাবে মন্ত্রীর মাথা। এই তুমি এবার থামো দেখি। তা মন্ত্রী, গোপালের কথা ছেড়ে দিয়ে এবার আমার কথার জবাব দাও দেখি। বলি রাজসভায় আসতে এত দেরি হলো কেন? মহারাজ কি বলবো, সে কি দৃশ্য! হোমকুণ্ডে যজ্ঞের আগুন জ্বলে উঠলো, দাউ দাউ করে রেলিহান শিখা, অং বং চং মন্ত্র পড়া হলো। এক সময় যজ্ঞের আগুনও নিভলো, আর তখনই সকলের চোখ একেবারে ছানা বড়া। কেন? কারণ যজ্ঞের ছাই সরিয়ে পাওয়া গেল ধাতুর তৈরি এক কবচ। বটে বটে, কোথায় ঘটেছে এই সমস্ত ঘটনা? শুধুই ঘটনা নাকি অলৌকিক কাণ্ড কারখানা? কথার মাঝে এই রকম ফুট কাটলে আমি কিন্তু আর একটাও কথা বলবো না মহারাজ। আহ গোপাল, তুমি কি থামবে? বলো মন্ত্রী বলো, কোথায় হচ্ছে সব? আগে রাজ্যের দক্ষিণ প্রান্তে ভাঙা মন্দিরে। ভাঙা মন্দিরে? হিমালয় থেকে এক সাধু এসে সেখানে আস্তানা গেড়েছে। এক সাধু তার দুই চেলা। বাবা বলো কি? বলানি কওয়ানি এক সাধু আর তার দুই চেলা এসে ভাঙা মন্দিরে বসে গেল? শুনলাম সাধু বাবা নাকি ওই রকম মানুষের ভালো করতে যোগ সাধনা ছেড়ে এরকম হঠাৎ করেই মাঝে মধ্যে মর্তভূমিতে নেমে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যজ্ঞ করে আর তো মানুষকে কবচ বিতরণ করে আবার নাকি হিমালয়ে চলে যান। তাহলে তো রীতিমতো মহাপুরুষ বলো। মহাপুরুষ বলে মহাপুরুষ, রীতিমতো যোগ সিদ্ধ সাধু। কবচ দিয়ে মানুষের ভাগ্যদোষ কাটান বলে ভক্তরা তার নাম দিয়েছে কবচ বাবা। বাহ বাহ বাহ, যথোপযুক্ত নাম। তা মন্ত্রী তুমি কি সেইখান থেকেই আসছো? হ্যাঁ মহারাজ। মহারাজ আমি আর কথা না বলে থাকতে পারছি না, তাই যদি অনুমতি দেন আমি মন্ত্রী মশাইকে একটিমাত্র প্রশ্ন করতে চাই। আমার যা জানার তা হয়ে গেছে, এবারে দুটো কেন, মন্ত্রীকে তুমি 200টা প্রশ্ন করতে পারো। এই মরেছে, বিগলে গোপাল আবার কি বেমক্কা প্রশ্ন করে বসবে কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি বললেন ছাই সরিয়ে কবচ পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় তো, আমি নিজের চোখে দেখে এলাম। আচ্ছা কবচটা ছাইয়ের মধ্যে আসে কি করে? কবচ বাবা বলেন যে ওপরওয়ালা নাকি খুশি হয়ে অদৃশ্য হাতে কবচটা যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দিয়ে যান। ওরে বাবা, কি ভয়ানক দৈবিক কাণ্ড! হ্যাঁ এই মন্ত্রী, আমি একদিন দেখতে যাব। নিশ্চয়ই যাবেন মহারাজ, আমি আপনাকে নিয়ে যাব। আপনার সাথে আমিও দেখতে যাব মহারাজ। না, তুমি যাবে না। কেন? তোমার মতো নাস্তিক আর অবিশ্বাসী মানুষের সেখানে গিয়ে কোনো কাজ হবে না। মনের মধ্যে ভক্তি না থাকলে এসবে কোনো কাজ হয় না। কবচ বাবা বলেন বিশ্বাসীকে বলম। পরের জন এগিয়ে এসো। নাম? কার নাম বলবো? আমার না আমার মেয়ের। কেন? আসলে মেয়ের বিয়ের জন্য কবজ নিতে এসছি। তাহলে মেয়ের নাম বলো। আমার মেয়ের নাম কুমুদিনী দাসী। মেয়ের বিয়ে হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? তা তো জানি না, আমার মেয়েকে দেখতে শুনতে খারাপ না, কিন্তু কথা হয়েও বিয়ে
ভেঙে যায়। বুঝেছি বুঝেছি, বিয়ে ভাঙা দোষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কবচ বাবার কৃপায় সব দোষ কেটে গিয়ে সামনের লগ্নেই বিয়ে পাকা হয়ে যাবে। ভালো পাত্র পাবো তো? পাবে না মানে? একেবারে রাজপুত্রের মতো, মানে আমার মতো খানিকটা পাত্র পাবে। যেমন রূপ তেমনি টাকা পয়সা। 400 লাগবে। কত? 400 400 400 400 400? বাবা, মেয়ের বিয়ের কবজের জন্য 400? এ যে সে বিয়ে নয় মা, এ বিয়ে ভাঙা দোষ। তারপরে বলি ওই যে রাজপুত্র যেটা বলছিলাম, রাজপুত্রের মতো পাত্র, খরচা তো একটু বেশি হবেই মা। ঠিক আছে, দেব না হয়। গুরু ভাই, টাকাটা গুনে নিয়ে খাতায় নাম তুলে যজ্ঞের দিনটা বলে দাও। যাও মা, তুমি গুরু ভাইয়ের কাছে যাও। পরের জন। বলি শুনছো, কৃষ্ণনগরে নাকি এক সাধু বাবা এসেছেন গো? শুনেছি। কার কাছে? আমাদের মহামান্য মন্ত্রী মশাইয়ের কাছে। সকলে বলা বলি করছিল সাধুর নাকি খুব মন্ত্রের জোর গো। মন্ত্রের জোরে সে নাকি যজ্ঞের আগুন থেকে কবচ বের করে মানুষকে দেয়। ও বাবা, তুমি তো সবই জানো দেখছি গো। জানি তো। তা আমায় বলনি কেন? ওসব লোক ঠকানো ব্যাপারে আমার কোনো গরজ নেই, তাই বলিনি। তোমার না সবটাতেই বাড়াবাড়ি। আচ্ছা, সাধু বাবা যদি সত্যি সত্যি যোগ সিদ্ধ মহাপুরুষ হয়? যোগ সিদ্ধ কি আলু সেদ্ধ সেটা পরে প্রমাণ হবে। আগে সাধুকে একটু থিতু হয়ে বসতে দাও দেখি, তারপর বুঝবো সে মহাপুরুষ না কাপুরুষ। এখন কথা না বাড়িয়ে চারটি খেতে দাও দেখি। আজ বেশ ভালো রকম কামাই হয়েছে। হ্যাঁ, 2000। বলিস কি রে, একদিনে 2000? তার মানে ব্যবসা দিনে দিনে বাড়ছে বল। একেবারে ঝড়ের গতিতে বাড়া। আমি কিরকম প্রচার করেছি বলো, আর আমি কিরকম দর হাঁকছি। ভালো ভালো, খুব ভালো। তবে দুঃখ একটাই, খেটে মরছি আমরা, আবার এদিক ওদিক কিছু হয়ে গেলে, মানে ধরা পড়ে গেলে পিটুনিও খাবো আমরা, অথচ আমরা ভাগ পাবো সব থেকে কম। ঠিক বলেছ। আমি আর ঘটা পাবো 1 আনা 1 আনা করে 2 আনা। তোমার কপালে জুটবে 2 আনা, আর কিছু না করে বাদ বাকি 12 আনা নিয়ে চলে যাবে ওই মন্ত্রী মশাই। কে 12 আনা নিয়ে চলে যাচ্ছে রে? আমি? না মানে মনে খুব দুঃখ হচ্ছে, তাই না রে? এই নে, জিভে গজা খা। ভুলে যাস না, আমি তোদের ওপরওয়ালা, আর তোরা সব আমার কর্মচারী। তাই ঘোঁট না পাকিয়ে যেটা করছিস সেটাই মন দিয়ে করে যা। আর বেশি দল টল পাকালে না, জোচ্চোর বলে ধরিয়ে নিয়ে গিয়ে গারদে চালান করে দেব। আমায় চিনিস না তোরা? না 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 না, আমরা আবার ঘোট পাকালাম কখন? পাকাইনি তো। আর আপনি যে আমাদের ওপরওয়ালা, আর ওপরওয়ালারা যে সব সময় বেশিটা পেয়ে থাকে সেটা কি আমরা জানি না? খুব জানি। তাহলে দে আজকের রোজগারের 12 আনা ভাগ, মানে 1500 টাকা দে। বাবা, দরজার বাইরে কান পেতে আমি শুনতে পেয়েছি আজকে 2000 কামাই হয়েছে। পুটির বাবা, ও পুটির বাবা, বলো। কোথা থেকে আসছো? আর বলো না, ওই যে পুটির মার বায়না। তা বায়নাটা কি? সিদ্ধ সাধুর কাছ থেকে কবচ আনতে হবে। তা এসবের দরকার হয়ে পড়লো কেন? ওই যে গেল বছরে সব ধানে পোকা লেগে গিয়ে নষ্ট হয়ে গেল না, তা পুটির মা বলল যাও সাধু বাবার কাছ থেকে একটা দোষ কাটাবার কবচ নিয়ে এসো। এই তো করকরে 50 টাকা খরচা করে একটা কবচ নিয়ে এলাম। বটে, দেখবে একবার কবচটা? না, ওসব কবচ টবচে আমার কোনো আগ্রহ নেই। তা এই কবজে তোমার ধানে আর পোকা লাগবে না তো? সাধু বাবা তো বললো আর লাগবে না। আর যদি লাগে? না না, সেটা হবে না মনে হয়। যে মানুষ হোমের আগুনের ভেতর থেকে কবচ এনে দিতে পারে, আর যাই হোক সে ঠকাবে বলে মনে হয় না। মনে না হলেই ভালো। আচ্ছা তুমি যাও।
কিছু বলবে? না মানে সাধু বাবার দুটো চেলার মধ্যে একটাকে কেমন যেন চেনা চেনা মনে হলো। চেনা? কিরকম চেনা? বলি আগে কি কখনো দেখেছো? না আগে কখনো দেখিনি, তবে ওই যে মাঝে মধ্যে হয় না, একজনের গলা শুনলে কেমন যেন চেনা চেনা মনে হয় কোথায় যেন শুনেছি, সেই রকম আর কি। আচ্ছা আমি যাই, পুটির মা আবার ওদিকে হা পিত্তেশ করে বসে আছে। হ্যাঁ এসো। সাধুর দুই চেলা, একজনের গলাটা আবার পুটির বাবার চেনা ঠেকেছে। এদিকে মন্ত্রী মশাই মহারাজের কাছে সাধুর নামে দেদার ঢাক পিটিয়ে গেল। এদিকে সাধুর দুই চেলা, ওদিকে আবার মন্ত্রী মশাইয়ের যাবতীয় কুকর্মের চেলা বটা আর ঘটা। না এখানেও দুই মূর্তিমান, না দুয়ে দুয়ে কেমন চার হচ্ছে মনে হচ্ছে। মন্দিরের ভেতরে তো কেউ নেই, সাধু চেলা সব গেল কোথায়? এই কাঠ দিয়েই হোম হয়। আচ্ছা মাটিতে তো ডাই বেল কাঠ, তাহলে এই কাঠগুলো আলাদা করে রাখা কেন? উপরালার বাড়িতে আজ যা জব্বর ভোজ হলো না। তা যা বলেছ, কবজি ডুবিয়ে খাসির মাংস আর ভাত। তার মানে মাংস ভাত সাঁটাতে কোথাও গিয়েছিল, মানে যা ভেবেছি তাই। এরা আসল সাধু নয়, আসল সাধু হলে মাংস ভাত খেত না। কিন্তু এদের ওপরওয়ালাটা কে? চল এবার টেনে ঘুম মারা যাক, কাল সকালে উঠে আবার কবজ বিলোতে বসতে হবে। হ্যাঁ রে, কালকে কজনের নাম পড়েছে? এখনো অব্দি 15 জন। কামাই 2500। ভালো ভালো, খুব ভালো। তাহলে রে, কেউ কোনো সন্দেহ টন্দেহ করছে না তো? সন্দেহ কি যে বলো! আরে যজ্ঞের আগুন থেকে কবজ বেরোনোর জাদু দেখেই তো সকলে মজে যাচ্ছে, সন্দেহ আর করবে কখন? আর কবচে ফল না পেয়ে মনের মধ্যে যখন ওই সন্দেহ জাগবে, তখন তো আমরা পগার পার। মাথা খেলিয়ে একটা যা বুদ্ধি বের করেছ না, কি বলবো। তাহলে এই ব্যাপার। দাঁড়াও, তোমাদের হাটে হাড়ি আমি ভাঙছি। সুপ্রভাত মহারাজ। আরে গোপাল, এসো এসো এসো। একটা খবর জানতে এলাম মহারাজ, আপনি কি এর মধ্যে ওই সাধুর কাছে গিয়েছিলেন? এই দেখো, একেবারে ভুলে বসে আছি। আমার কিন্তু সাধুকে কেমন সন্দেহ হচ্ছে মহারাজ। না না গোপাল, কাউকে দুম করে সন্দেহ করাটা কিন্তু খুব খারাপ। সাধুর ব্যাপারটা মাথা থেকে নামিয়ে ফেলো দেখি। ঠিক আছে, যা বলবেন। তবে আমি বলি কি, আপনি সাধুকে রাজসভায় ডেকে পাঠান। হ্যাঁ, কথাটা মন্দ বলনি। রাজসভায় ডেকে এনে একবার ওর যোগ্য দেখা যেতে পারে। আমি থাকবো তো রাজসভায়? না 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 না, তোমার থেকে কাজ নেই। দুমদাম করে কি বলতে কি বলে বসবে, বলা তো যায় না। তোমার কথায় রেগে গিয়ে কখন আবার ওই অভিশাপ টভিশাপ দিয়ে বসে। তাহলে আমায় দুদিনের জন্য ছুটি দিন মহারাজ, একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। ছুটি নেবে? ঠিক আছে, নাও। আমি বরং মন্ত্রীকে বলে কাল সাধুকে রাজসভায় নেমন্তন্ন করে পাঠাই। আপনার যা ইচ্ছে। না না, সে কথা নয়। আসলে মহারাজের সামনে এসব করতে গিয়ে যদি ফেঁসে যাই। কেন ফাঁসবি কেন? এতদিন ধরে এ কাজ করে করে তোর হাত পেকে গেছে। আর আমাদের মহারাজ হচ্ছে বোকাশোকা ভালো মানুষ, তাকে ঠকানো খুব সোজা। তাই বলছি, মনে জোর নিয়ে আয়, জোর। মহারাজকে ঠকানো যে খুব সোজা সে কথা তো জানি, কিন্তু ভয় তো ওই বিটলে গোপালকে নিয়ে। বেটা কখন যে কি খেল দেখিয়ে বসে। গোপালকে নিয়ে চিন্তা নেই, কদিনের জন্য ছুটি নিয়ে ও বেটা শ্বশুর বাড়ি চলে গেছে। যাক বাবা, তাহলে আর কোনো চিন্তা নেই। চলো কবজ বাবা, কাল আচ্ছা সে মহারাজকে তাক লাগিয়ে দিয়ে আসি।
যা ভেবেছিলাম তাই। যত রহস্য কাঠকুন্ডুতে, মানে এই কাঠের পেটে। ঠিক আছে সাধু বাবা, এসো একবার রাজসভায়, তারপর হবে স্পার ওস্পার। যাই, বিজ্ঞানীর বাড়ি একবার ঢু মেরে যাই। জয় উপরওয়ালা কি জয়। এসে গেছেন মহারাজ, এসে গেছেন। মহামান্য মহাপ্রতিম যোগ সিদ্ধ কবচ বাবা এসে গেছেন। আসুন সাধু বাবা, আসুন আসুন। আপনার পায়ে ধুলো পড়ে আমার রাজসভা ধন্য হলো আজ। বল বেটা, ডেকে পাঠিয়েছিস কেন? আগে হোম করে একটা কবচ যদি আমায় দেন। দেব রে দেব, তোর তো কবচের খুব দরকার রে। ওরে, তোর যে ঘরে শত্রু বাইরে শত্রু, সব শত্রু দমন হয়ে যাবে কবচের জোরে। বৎসরা, হোম কুণ্ড সাজাও। শোন বেটা, আমি কিন্তু ওই হোম কুণ্ড স্পর্শ পর্যন্ত করি না। তাহলে যজ্ঞ হবে কি করে? আমার চেলারা হোম কুণ্ড সাজাবে, তোর নামে যজ্ঞ হবে তো। তাই তুই বেল কাঠে আগুন ধরিয়ে তুই হাতায় করে ঘি ঢালবি, কেমন? আর আপনি? আমি শুধু দূরে বসে মন্ত্র পড়ে যাব। যজ্ঞের আগুনের শিখা যখন লক লক করে আকাশমুখী হবে, তখন কৃপা করে উপরওয়ালা অদৃশ্য হাতে কবচটা ফেলে দিয়ে যাবেন এই হোমকুণ্ডে। সত্যি সাধু বাবা, কি সাধনার জোর আপনার। তাহলে এবার যজ্ঞ শুরু করি। বৎসরা, তোমরা কি প্রস্তুত? হ্যাঁ বাবা, আমরা প্রস্তুত। ওং হ্রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং ফট মট গট হট লট স্বাহা, ওং ক্রিং চাং ব্রিং চাং গ্রিং চাং হিরিং চাং স্বাহা। দাও দাও, উপরওয়ালা কৃপা করে অদৃশ্য হাতে তোমার দয়ার দান বিপদ তারণ কবচটা দিয়ে যাও। মহারাজের সামনে আজ যা দিচ্ছে না, একেবারে পুরো ফাটিয়ে দিচ্ছে। দিয়েছো উপরওয়ালা, দিয়েছো। তোমার এত কৃপা। সকলে বলো জয় উপরওয়ালার জয়। জয় উপরওয়ালার জয়। যা কৃষ্ণচন্দ্র, এবার একটা কাঠি দিয়ে নিবন্ত আগুনের ছাই সরিয়ে কবচটা বের করে আন। যাও বৎস, সকলে মহারাজকে সাহায্য করো। অবিশ্বাস্য, এ আমি ভাবতে পারছি না। মনে হচ্ছে এ তো যেন ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞ, রামায়ণে দশরথের করা যজ্ঞ। যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এসেছিলেন এক ঋষি। ঠিক বলেছেন মহারাজ, আমার মনে হয় আমাদের এই কবচ বাবাও রামায়ণের সেই ঋষ্যশৃঙ্গ মুনির মতো এক ক্ষমতাবান মুনি। আমিও যে এই ক্ষমতাবান মুনির একটু কৃপা পেতে চাই। সর্বনাশ, গোপাল হঠাৎ উদয় হলো কি করে? গোপাল, তুমি শ্বশুর বাড়ি যাওনি? যাবার তো সবই ঠিক ছিল মহারাজ, কিন্তু কাল রাত থেকে পেটের ভেতরটা এমন গুড়গুড় করতে শুরু করে দিল। বাবা, তুমি মহারাজকে কবচ দিলে, এবারে আমায় একটা দাও। মরেছে গোপাল যে আবার কি চাইছে, কি করি এখন? ফেঁসে গেলে তো সবকিছু চিত্তির। যেমন করেই হোক গোপালকে আটকাতে হবে। তুমি আবার কবচ নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি তো ঘোর নাস্তিক। নাস্তিক ছিলাম, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি ভক্ত বনে গেছি, কবচ বাবার পরম ভক্ত। দাও কবচ বাবা, কৃপা করে আমায় কবচ দাও, যেন কবচ পেয়ে আমার মনের ভেতরের সব সন্দেহ, যাবতীয় কৌতূহল জন্মের মতো দূর হয়ে যায়। হ্যাঁ, দেব দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আজ তো দিতে পারবো না। কাল মন্দিরে আসিস, পেয়ে যাবি। কেন বাবা, আজ দিতে পারবে না কেন? আর একটা যজ্ঞ করার মতো বাড়তি বেল কাঠ যে আমাদের সঙ্গে নেই। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, বেলকাঠ আমি সঙ্গে করেই এনেছি। এই দেখো। এই মরেছে, গোপাল যে একেবারে তৈরি হয়ে এসেছে দেখছি। না না না, ও বেল কাঠে আমি যজ্ঞ করতে পারবো না। আমি যজ্ঞ করি আসল বেল কাঠে। আসল বেল কাঠ তুই পাবি কোথায়? আসল বেল কাঠ পাওয়া কি অতই সোজা? খুব সোজা, কারণ এখানকার সকলেই জানে যে আমার বাড়ির উঠোনে একটা প্রাচীন বেল গাছ ছিল। ইয়া বড় বড় বেল হতো সেই গাছে।
মহারাজকে কতবার সেই বেল খাইয়েছি। তাতে কি হলো? গেল বছর পোকা লেগে গাছটা মরে গেল। সেই গাছ কেটে সযত্নে বেলকাঠ রেখে দিয়েছিলাম এতদিন। আমি সেই বেলকাঠের কয়েকটা এনেছি মাত্র। নাও সাধু বাবা যজ্ঞ শুরু করো। পুরোপুরি ফেঁসে যাওয়ার আগে আমি এখান থেকে সটকে পড়ি। এই কোথায় চেলা ভাই, যাচ্ছ কোথায়? আমার জন্য হোমকুণ্ড সাজাও। নাও সাধু বাবা, আমার এই বেলকাঠ জ্বালিয়ে যজ্ঞ শুরু করো। যদি আমার কাঠ জ্বালিয়ে যজ্ঞ করে কবচ বের করতে পারো তাহলে বুঝবো তুমি আসল সাধু, না হলে সকলে জানবে তুমি নকল, তুমি একটা ভণ্ড। ওরে বাপ, তুই আমায় ভণ্ড বল, জোড়া সিংহের ষণ্ড বল, যা ইচ্ছে তাই বল, কিন্তু নিজের বেলকাঠ ছাড়া অন্য কোনো বেলকাঠ জ্বালিয়ে আমি কবচ বের করতে পারি না রে বাপ। কেন? কারণ মহারাজ, ওই বেলকাঠেই তো আছে যাবতীয় কারিকুরি। এই দেখুন মহারাজ, এই বেলকাঠটা দেখুন, বাইরে থেকে দেখতে অতি সাধারণ, কিন্তু এর পেটের মধ্যে আছে এই যে কাঠের ভেতর কবচ এলো কি করে? খুব সোজা। কাঠটাকে মধ্যিখান থেকে কেটে ভেতরে একটা খোদল তৈরি করে কবচটাকে পুড়ে দিয়ে আঠা দিয়ে কাঠটাকে জুড়ে দেওয়া হয়েছে। তারপর আমার অনুমান অন্য বেলকাঠের সঙ্গে এই কাঠটা মিশিয়ে দেওয়া হয়, আগুনে কাঠ জ্বলে ছাই হয়ে যায়। কিন্তু ধাতুর তৈরি কবচ তো আর পোড়ে না, তাই ছাই সরিয়ে পাওয়া যায় এই কবচ। কি এত বড় জালিয়াতি, আমাকে ধোকা দেওয়া! এই সেনাপতি, এই সেনাপতি, এদের তিনজনের কোমরে দড়ি পড়াও। শুধু তিনজন কেন মহারাজ, আরো একজন আছে এর মধ্যে, আমাদের নাটের গুরু, আমাদের উপরওয়ালা। সে হতভাগার নাম কি? সেরেছে, এমনি কম ভাগ দি বলে বেটারা খেপে আছে। এখন সেই শোধ তুলতে আমার নামটা বলে দেবে না তো? কি হলো রে জোচ্চোর, হতভাগার নামটা বল। আপনার মন্ত্রী। আমার মন্ত্রী? মন্ত্রী, তোমার এত সাহস? এ মিথ্যে কথা বলছে মহারাজ, মিথ্যে কথা বলছে। এখন আমার অঙ্ক মিলে গেল। কবচ বাবার দুই চেলা, আবার মন্ত্রী মশাইয়ের দুই সাঙ্গাত, বটা আর ঘটা। অনুমান যদি মিথ্যে না হয়, দেখি দেখি। কি বটা ভাই? আমি শুধু একা নই, ঘটাও আছে। যাও যাও, সব কটাকে গারদে নিয়ে যাও। সত্যি গোপাল, সত্যি তুমি ধন্য। আমার রাজ্যে গাদাগুচ্ছের আস্তিকের সাথে তোমার মতো যদি দু একটা নাস্তিক থাকে তাহলে মনে হয় রাজ্যটা বেঁচে যাবে।